তো স্টার্ট করি। আমাদের অ্যালডিহাইড কিটোনের প্রিপারেশনের পার্ট শেষ। এবার আমরা যাবো হচ্ছে রিঅ্যাকশন পার্টের মধ্যে। প্রপার্টি অ্যালডিহাইড এন্ড কিটোন, chemical properties of aldehyde and ketone. তো আমাদের নাম্বার ওয়ান হেডিং দ্য এডিশন রিয়াকশন অফ নিউক্লিওফাইল। এডিশন রিয়াকশন অফ নিউক্লিওফাইল, এক নম্বর রিয়াকশন এডিশন রিয়াকশন অফ নিউক্লিওফাইল। এডিশন রিয়াকশন অফ নিউক্লিওফাইল, আচ্ছা এডিশন রিয়াকশন অফ নিউক্লিওফাইল। আমার কাছে আছে হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন। তাহলে অ্যালডিহাইড বা কিটোন মানে আমার কাছে আছে কার্বনিল গ্রুপ। তাহলে এই হচ্ছে আমার সি ডাবল বন্ড ও। সি ডাবল বন্ড এর আমি সাপোজ তোকে অ্যালডিহাইড দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি, কিটোনের মধ্যে আমার সেম টাইপের রিয়াকশনই হবে। আমি ভাবলাম এখানে আমার লেগেছে হচ্ছে আর এখানে লেগেছে হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে আমার অ্যালডিহাইড গ্রুপ। এখানে এই যে অ্যালডিহাইডটা আমি আঁকলাম বা কিটোনও যদি আমি আঁকতাম, এখানে কার্বনিল গ্রুপ আমার থাকতো সি ডাবল বন্ড। এখানে এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি হয়? কার্বনটার হাইব্রিডাইজেশন কি sp3 sp2 নাকি sp? কার্বনের হাইব্রিডাইজেশন কি হয়? sp2। তাহলে এই কার্বনটা আমার sp2 হাইব্রিডাইজড। ক্লাস 11 পড়েছিলাম sp2 হাইব্রিডাইজড কার্বন মানে এটা স্ট্রাকচার হচ্ছে আমার বেসিক্যালি এই জায়গাটা স্কোয়ার, এটাকে হচ্ছে আমার ট্রাইগোনাল প্ল্যানার। ঠিক আছে, এটা হচ্ছে আমার sp2 হাইব্রিডাইজড কার্বন, খুব ভালো কথা। sp2 হাইব্রিডাইজড আমার ট্রাইগোনাল প্ল্যানার, তার মানে এই কার্বনটাকে সেন্টার করে এই পুরো জিনিসটা হচ্ছে আমার প্ল্যানার সিস্টেম। তাহলে আমি এটাকে ভাবতে পারি এটা হচ্ছে আমার একটা টেবিলের উপরে রাখা আছে, ভাবতেই পারি কারণ এটা আমার প্ল্যানার। তাহলে আমি ভাবলাম এটা হচ্ছে একটা টেবিলের প্লেনের উপর রাখা আছে, টেবিলের উপর রাখা আছে। এর মধ্যে কার্বনিল কার্বনের আর অক্সিজেন, অক্সিজেনের মাথায় কোন চার্জ আর কার্বনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে বল? অক্সিজেনের মাথায় কোন চার্জ আর কার্বনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে? অক্সিজেনের মাথায় হচ্ছে কোন মাইনাস? ডেল্টা মাইনাস, আর কার্বনের কাছে ডেল্টা প্লাস। তার মানে এই হচ্ছে আমার কাছে সিস্টেম আছে কার্বনিল কার্বন। আমি কোন সিস্টেমে দেখছি? অ্যালডিহাইড বা কিটোন। এর মধ্যে আমি দিলাম হচ্ছে নিউক্লিওফাইল, এর মধ্যে আমি দিয়েছি নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইলকে আমরা ইন জেনারেল এ নিউ মাথায় মাইনাস সাইন দিয়ে ডিনোট করছি। তার মানে নিউক্লিওফাইলের কাছে ইলেকট্রন আছে, মাইনাস সাইন মানে নিজের ইলেকট্রন প্লাস অন্যের ইলেকট্রন, এই হচ্ছে আমার নিউক্লিওফাইল। এখন এখানে আমার কার্বনিল কার্বনে নিউক্লিওফাইলটা কীভাবে অ্যাটাক করতে পারে? নিউক্লিওফাইলটা কার্বনিল কার্বনে দুভাবে অ্যাটাক করতে পারে, আইদার অ্যাবভ দ্য প্লেন বা বিলো দ্য প্লেন। নিউক্লিওফাইল এক্স্যাক্টলি কত ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাটাক করবে সেটা আমাদের সিলেবাসের মধ্যে নেই। নিউক্লিওফাইল কার্বনিলের রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাটাক করবে ওগুলোকে বলা হচ্ছে বার্জি-ডুনিস ট্র্যাজেক্টরি। এগুলো আমাদের সিলেবাসের মধ্যে নেই। 107 ডিগ্রির কাছাকাছি একটা অ্যাঙ্গেলে অ্যাটাক করে, এগুলো তুই ইউটিউবে সার্চ করে দেখতে পারিস। এই দুজন সায়েন্টিস্ট এখনও বেঁচে আছে, ওরা এটা নিয়ে অনেক জায়গাতেই সেমিনার করে। তো বার্জি-ডুনিস ট্র্যাজেক্টরি কত ডিগ্রি অ্যাঙ্গেলে পার্টিকুলারলি অ্যাটাক করছে। তার মানে নিউক্লিওফাইল, আমি জাস্ট সিম্পল ভাবছি নিউক্লিওফাইল এখানে অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক করতে পারে আর বিলো দ্য প্লেন অ্যাটাক করতে পারে। তাহলে চল নিউক্লিওফাইল অ্যাবভ দ্য প্লেন আর যদি বিলো দ্য প্লেন অ্যাটাক করে, তাহলে নিউক্লিওফাইলকে একবার আমি দেখাবো হচ্ছে অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক। তাহলে লাল কালি দিয়ে আমি সাপোজ দেখাচ্ছি অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক করছে। যদি অ্যাটাক করে তাহলে নিউক্লিওফাইল কার্বনিল কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এখান থেকে অক্সিজেন আমার 4টা টেনে নেবে, এরকম আমার হতে পারে। তাহলে আমি এখন দেখাচ্ছি হচ্ছে একটা কালি দিয়ে আমি এখন দেখাবো অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক, অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক, অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক। অ্যাবভ দ্য প্লেনে যদি নিউক্লিওফাইলটা গিয়ে অ্যাটাচ হয় তাহলে আমি প্রোডাক্টটা কী পাবো? তাহলে নিউক্লিওফাইল এই প্ল্যানার সিস্টেমে উপর দিক থেকে ধাক্কা মারছে। আমি যে ছবিটা এঁকেছি আমার ছবি ওয়াইজ হাইড্রোজেনটা আমার দিকে আছে, 8টা আছে পিছনের দিকে, আর অক্সিজেনটা আমার ইনপ্লেনেই আছে, 3খানা আমার ইনপ্লেনে আছে। টেবিলের উপর রাখা থাকা সত্ত্বেও হাইড্রোজেনটা আমার দিকে আছে, অক্সিজেনটা আছে ওই দিকে, 8টা আছে পিছনের দিকে। তাহলে নিউক্লিওফাইলকে যখন ধাক্কা মারছে এখানে, তাহলে আমার ছবি ওয়াইজ নিউক্লিওফাইল যদি উপর থেকে ধাক্কা মারে তাহলে এই বন্ডগুলো স্বাভাবিকভাবে একটু নিচের দিকে চলে আসবে। ধাক্কাটা মারলো, এটা ছিল sp2 হাইব্রিডাইজড। নিউক্লিওফাইলকে যদি অ্যাটাক করে, আমি তো এই ধরনের জিনিস করিয়েছি, সেটা আমি করেছি হচ্ছে কোথায়? আমরা করেছি গ্রিগনার রিয়েজেন্টের মধ্যে CH3- গিয়ে অ্যাটাক করতো, ওই এর মাথায় মাইনাসটা চলে আসতো, CH3 সাথে এই কার্বনের বন্ড ফর্ম হতো, আর MgX দিয়ে আমরা অ্যাটাকটা করিয়েছি। তাহলে নিউক্লিওফাইলের সাথে কার্বনের বন্ড ফর্ম হলো, 8টা আছে আমার থেকে পিছন দিকে, হাইড্রোজেন আছে আমার দিকে, আর অক্সিজেনটা আছে এদিকে। তাহলে আমি স্ট্রাকচারটা আঁকছি। তাহলে নিউক্লিওফাইলের সাথে কার্বনের বন্ড ফর্ম হলো, অক্সিজেন একই দিকেই আছে, একটু নেমে গেল বন্ডটা, অক্সিজেনের মাথায় ডেভেলপ হলে এবার কমপ্লিট মাইনাস চার্জ, যেহেতু আমার ইলেকট্রন টেনে নিয়েছে। হাইড্রোজেন আমার দিকে আছে, ও স্বাভাবিকভাবে একটু নেমে যাবে, তাহলে হাইড্রোজেন চলে আসলো এরকম, আর পিছন দিকে ছিল তাহলে বিলো দ্য প্লেনেও চলে গেল, মানে বিলো দ্য প্লেনে আমার এইভাবে হচ্ছে আরকে আমি আঁকলাম। তাহলে আমার থেকে পিছন দিকে আছে, তার মানে আমি যদি বোর্ডের রেসপেক্টে ভাবি তাহলে বোর্ডের রেসপেক্টে পিছন দিকে আছে, এই হচ্ছে আমার স্ট্রাকচারটা আমি ইমেজিন করতে পারছি। তাহলে এই স্ট্রাকচারে হাইড্রোজেন আমার দিকে ছিল, তার মানে আমি যদি অ্যাটাক করানোর পরে তখন তো আর প্ল্যানার নেই, তখন আমার হয়ে গেছে এই কার্বনটা sp3 হাইব্রিডাইজড। তাহলে sp3 হাইব্রিডাইজড কার্বন আর আমার প্ল্যানার নয়, তাহলে হাইড্রোজেন এখন আমার দিকে আছে, ওই জন্য অ্যাবভ দ্য প্লেন হয়ে গেছে, আর আমার থেকে দূরে ছিল ওই জন্য 8টা হয়ে গেছে বিলো দ্য প্লেন। অক্সিজেন আর নিউক্লিওফাইল সেম প্লেনেই আছে, ওই জন্য হচ্ছে আমি এইভাবে আঁকলাম। এই স্ট্রাকচার আমি এর আগে দেখেছি। তাহলে এখন এই হচ্ছে আমার স্ট্রাকচার ডেভেলপ করলো। ইউজুয়ালি অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক, এটাকে রে ফেজ অ্যাটাক বা রে ফেজ অ্যাটাকটা তোর বইয়ের মধ্যে বলেছে, যদিও অ্যাকচুয়ালি অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক মানে রি ফেজ অ্যাটাক, এরকম বলা ভুল। তাহলে এটাকে আমরা জাস্ট লিখে রাখছি, এটা হচ্ছে রি ফেজ অ্যাটাক হলো।
কারণ কোনো কোনো স্কুলে কোশ্চেনে দিয়ে দেয় রিফেজ অ্যাটাকে প্রোডাক্টটা আঁকতে, তাহলে রিফেজ অ্যাটাক মানে অ্যাবভ দ্য প্লেন, এটা আমরা সিম্পলিসিটির জন্য ভাবতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি এটা নয় যে রিফেজ অ্যাটাক মানেই হচ্ছে যে অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক, এরকম কোনো জেনারেলাইজ ব্যাপার স্যাপার নেই। রিফেজ অ্যাটাকের গল্প আমার আলাদা, মানে প্রপার রিফেজ যদি আমার বলতে হয়, জেনারেলাইজ করে একদম সিম্পলেস্ট কেসে আমরা বলতে পারি রিফেজ অ্যাটাক মানে অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক। যদি এটা আমার বলা উচিত নয়, ক্লাস 12 পরীক্ষাতে নাম্বার পাওয়ার জন্য ঠিক আছে, বোর্ডে কোনো দিন রি দিয়ে আসেনি কোশ্চেন। সিমিলার হতো যদি আমার নিউক্লিওফাইল বিলো দ্য প্লেন অ্যাটাক করতো, তাহলে আমার কি হতো, তাহলে এবার আমি দেখবো নিউক্লিওফাইল করছে বিলো দ্য প্লেন অ্যাটাক, তাহলে একইভাবে নিউক্লিওফাইল করতে পারে বিলো দ্য প্লেন অ্যাটাক, অন্য কালি দিয়ে এবার আমি আঁকছি বিলো দ্য প্লেন। বিলো দ্য প্লেন যদি আমার অ্যাটাক করতো, বিলো দ্য প্লেন অ্যাটাক করছে আমার নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিওফাইল গিয়ে কার্বনে অ্যাটাক করলো, অক্সিজেন আমার 400 টেনে নিল। যদি আমার এরকম হয় তাহলে আমি যে স্ট্রাকচারটা পাবো সেই স্ট্রাকচারটা আঁকি, নিউক্লিওফাইল নিচ থেকে অ্যাটাক করেছে, তাহলে এই বন্ডগুলো একটু উপরের দিকে উঠে যাবে স্বাভাবিক হয়, তাহলে ছবি আঁকছি কার্বন, নিউক্লিওফাইল অ্যাটাক করলো নিচ থেকে, নিউক্লিওফাইলের মাথায় ছিল দুখানা ইলেকট্রন, কার্বন ওদিক থেকে একটা বন্ড ভেঙেছে, এদিক থেকে একটা বন্ড ফর্ম করে ফেলেছে, তাহলে কার্বন আগেও নিউট্রাল ছিল এখনও নিউট্রালই থাকবে, তাহলে কার্বনের সাথে নিউক্লিওফাইলের নিচ দিক থেকে বন্ড ফর্ম হলো। অক্সিজেন এরকম একটু উপর দিকে উঠে গেল, ও এর মাথায় আসলো মাইনাস চার্জ। হাইড্রোজেন আমার দিকে ছিল, আমার দিকেই থাকবে, শুধুমাত্র উপর দিকে এরকম উঠে গেলো, তাহলে এই হচ্ছে আমার হাইড্রোজেন। আর আর আমার থেকে দূরের দিকে ছিল, আর আমার থেকে দূরের দিকেই থাকবে, শুধুমাত্র বন্ডটা এরকম একটু উপরের দিকে উঠে গেল, তাহলে এই হচ্ছে আমি স্ট্রাকচার পেলাম। তাহলে নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করলো, রিফেজ অ্যাটাক। আর অন্যটা যেটা করলাম বিলো দ্য প্লেন অ্যাটাক, এটাকে তোর বইতে লেখা আছে সাইফেজ অ্যাটাক। যদি অ্যাকচুয়ালি অ্যাভব মানে রি, বিলো মানে সাই, এরকম কোনো জেনারেল স্টেটমেন্ট নেই, ঠিক আছে। রিফেজ অ্যাটাক আর সাইফেজ অ্যাটাক, তাহলে রিফেজ অ্যাটাক মানে আমরা সিম্পলিসিটির জন্য ভেবে রাখবো অ্যাভব দ্য প্লেন অ্যাটাক, সাইফেজ অ্যাটাক মানে আমরা ভেবে রাখছি বিলো দ্য প্লেন অ্যাটাক। তাহলে এই আমি প্রোডাক্ট পেলাম। এবার তুই আমাকে বল, এই যে দুখানা প্রোডাক্ট পেলাম, দুখানা প্রোডাক্টের মধ্যে কার্বনটা কি কাইরাল? এই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট কি সেম নাকি আলাদা? বল, এই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট কি সেম নাকি আলাদা? বা এদের মধ্যে রিলেশনটা আমার কি আছে? দুখানা প্রোডাক্ট এক্স্যাক্টলি সেম নাকি এক্স্যাক্টলি আলাদা? দুখানা প্রোডাক্টের মধ্যে রিলেশন আমার কি আছে বল? সেম প্রোডাক্ট। কেন সেম প্রোডাক্ট? এনানসিওমার, এক্স্যাক্টলি এনানসিওমার মানে সেম নয়, এনানসিওমার মানে কোনোদিনও সেম নয়, এনানসিওমার মানে দুখানা আলাদা মলিকিউল। তার মানে আমার কি হলো, এটা আর এটা হচ্ছে মিরর ইমেজ রিলেশন। কিভাবে দেখতে পাচ্ছি মিরর ইমেজ? দেখতে পাচ্ছি হচ্ছে এই দুখানা মলিকুলের মধ্যে যদি আমি এখানে একটা মিরর রাখি, তাহলে আমি দেখতে পাবো এটার মিরর ইমেজ হবে হচ্ছে আমার এটা। তার মানে এই বরাবর যদি একটা মিরর রাখি, তাহলে আমার এই মিরর ইমেজ আমি পেয়ে যাবো। তাহলে এই হচ্ছে আমি কি পেলাম হচ্ছে একটা এনানসিওমার। তাহলে এটা আছে, ওটাও পেয়েছি। এই অ্যাটাকের প্রবাবিলিটি 50%, এই অ্যাটাকের প্রবাবিলিটি 50%, তাহলে এই প্রোডাক্ট আমি পাবো 50%, এই প্রোডাক্টও পাবো 50%। তার মানে আমি আলটিমেটলি কি পেলাম বলতো মিডিয়ামের মধ্যে? এই প্রোডাক্ট পেয়েছি 50%, এই প্রোডাক্ট পেয়েছি 50%, তার মানে আমি কি পাবো? রেসিমি পিকচার, এক্স্যাক্টলি। তার মানে কার্বনিলের মধ্যে অ্যালডিহাইড বা কিটোনের কার্বনিলে নিউক্লিওফাইলকে অ্যাটাক করার পরে আমি কি পাই? রেসিমিক মিক্সচার। এটা তখনই হবে যদি আমার কার্বনগুলো কাইরাল হয়। যদি আজকে আমার এই কার্বনেও হাইড্রোজেন লেগে আছে, আবার এই কার্বনেও হাইড্রোজেন লেগে আছে, তাহলে স্বাভাবিকভাবে এই কাইরালিটির কোনো প্রশ্ন আসছে না। আমি জানি কাইরাল কার্বন বহুদিন আগে পড়েছি, তার মানে আমার এখানে কাইরাল হতে হবে মলিকুলটাকে। এখানে কাইরাল কার্বন আছে, এখানে 4টে গ্রুপ তো আমি আলাদা দেখতেই পাচ্ছি, অক্সিজেন, হাইড্রোজেন, এখানে একটা কার্বন লেগে থাকবে, এখানে একটা নিউক্লিওফাইল লেগে আছে, আলাদা আলাদা আমার হতে হবে 4খানা, তাহলে আমার কাইরাল হবে। আর কাইরাল হলেই আমার অপটিক্যাল অ্যাক্টিভিটির প্রশ্ন আসছে। একাইরাল কার্বন হলে তো আমার অপটিক্যাল অ্যাক্টিভিটির প্রশ্ন আসতো না, আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হলে তো আমার রেসিমিক মিক্সচারের কোনো প্রশ্নই নেই। তার মানে এটা আমার তখনই রেসিমিক মিক্সচার পাবো যদি আমার এই প্রোডাক্টগুলো অপটিক্যালি অ্যাক্টিভ হয়। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে 50% আমার অ্যাটাক করেছে, তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্টের পসিবিলিটির চান্স, রেসিমিক মিক্সচার আমার ফর্ম হবে। তাহলে খাতার মধ্যে লিখে রাখ, কি লিখে রাখবি? If the product is optically active, if the product is optically active and contains chiral carbon, কোন কার্বনটা কাইরাল হতে হবে? অবভিয়াসলি কার্বনিলের কার্বনটা। কার্বনিলের কার্বনটা এখানে আমার কাইরাল যদি হয়ে যায়, তাহলে আমার অবশ্যই এটা কাইরাল হবে। বুঝতে পারলাম? আচ্ছা, যদি আমার এখানে, আমি যদি এই সিস্টেমটার কথা বলি যেখানে আমার sp2 হাইব্রিডেজ ছিল, এখানে কার্বনটা কি কাইরাল? আমাদের সিলেবাসে সেগুলো নেই। এই কার্বনটা কাইরাল কিনা সেই সিলেবাস, আমাদের সিলেবাসে এগুলো নেই। আমাদের সিলেবাসে একমাত্র আছে টেট্রাহেড্রাল বা sp3 হাইব্রিডাইজের কেসটা। তার মানে sp3 কেসে এগুলো কাইরাল কিনা সেগুলো আমরা সিলেবাসে আছে, আমরা সেগুলো ডিল করেছি অলরেডি। এখানে আমার প্ল্যানার পার্টের মধ্যে কাইরালিটি আমাদের বোর্ড এক্সামের পার্ট না। তাহলে আমাকে কার্বনিলের কার্বনটাকে কাইরাল কার্বনে কনভার্ট করতে হবে। যদি আমার কাইরাল কার্বনে কনভার্ট হয়, তাহলে আমার স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে কি, এই অপটিক্যালি অ্যাক্টিভ, অন্যটাও অপটিক্যালি অ্যাক্টিভ, তখন আমি পাবো হচ্ছে এনানসিওমার মানে রেসিমিক মিক্সচার। এটাও 50%, এটাও 50%। এটা তুই নিজের ভাষায় লিখে রাখ। চল, তোকে 1 মিনিট টাইম দিলাম, নিজের ভাষায় এটা লিখে রাখ।
চল হয়ে গেছে, খাতায় হেডিং দে। ইউজ অফ ডিফারেন্ট নিউক্লিওফাইল, ইউজ অফ ডিফারেন্ট নিউক্লিওফাইল and formation of addition product, use of different nucleophile and formation of addition product. তাহলে এই যে প্রোডাক্ট আমি পাচ্ছি স্বাভাবিকভাবে এটা আমার এডিশন প্রোডাক্ট, কেউ আমার সিস্টেম ছেড়ে বেরিয়ে চলে যায়নি, সাবস্টিটিউশন তাহলে এখানে আমার হয়নি, এখানে আমার সিস্টেমের মধ্যে নিউক্লিওফাইল এসে অ্যাড হয়েছে, তাহলে এটা হচ্ছে আমার এডিশন প্রোডাক্ট স্বাভাবিকভাবেই। তাহলে আমরা এখন হেডিং দিলাম ইউজ অফ ডিফারেন্ট নিউক্লিওফাইল অ্যান্ড ফরমেশন অফ এডিশন প্রোডাক্ট। আমরা আলাদা আলাদা নিউক্লিওফাইল দিয়ে ট্রিট করবো, কার্বনিল কার্বন, সেটা অ্যালডিহাইড হোক বা কিটোন দুজনের মধ্যেই, তাহলে আমরা প্রোডাক্ট ফর্ম করবো। তাহলে এই মেকানিজম যেটা আমি তো এতক্ষণ করলাম, অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক এবং বিলো দ্য প্লেন অ্যাটাক করার পরে রেসিমিক মিক্সার ফর্ম হলো, তোকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন করবে, এই মেকানিজমটা আঁকতে দেবে, ঠিক আছে, এবং এটার আনসার আমি তোকে পাঠিয়ে দেবো। এই মেকানিজমটা যেটা আমি করলাম নিউক্লিওফিলিক অ্যাডিশন ইন অ্যালডিহাইড অর কিটোনের কার্বনে, সেই মেকানিজম তোকে আঁকতে দেবে। বুঝতেই পারলাম। যদি আমার এটা ধর এরকম যদি থাকতো, তুই আমাকে বল, যদি আমি এটা পেতাম, সাপোজ এটা আমার কিটোন আছে যেখানে দুদিকের অ্যালকাইল গ্রুপ আমার সেম, তুই বলতো প্রোডাক্টগুলো কি হতো, অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এক্স্যাক্টলি বুঝে গেলাম। তার কারণ এখানে আর এটা আর, তাহলে সেম সেম অ্যালকাইল গ্রুপ থাকলে এটা আমার আর কাইরাল কার্বন হতো না, তখন আমার এরকম রেসিমিক মিক্সারের কোশ্চেন আসতো না। তাহলে যদি এমসিকিউ এর মধ্যে কোশ্চেন করে, আমি ভাই এবার ডিল করতে পারবো। আর যদি আমাকে পরীক্ষাতে এই যে এখন যেগুলো করবো, যে নিউক্লিওফাইল আলাদা আলাদা ট্রিট করে আমি প্রোডাক্ট আঁকছি, আমার আননেসেসারি অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন আঁকার কোনো দরকার নেই। একমাত্র যদি মেকানিজমের মধ্যে বলে তখনই আমি আঁকবো, না হলে আমি আঁকবো না। এখন যে কোশ্চেনগুলো করবো তার মধ্যে আমার কোনো রকম অ্যাবভ বিলো করে আঁকার দরকার নেই, সিম্পল ফ্যাশনে আমি প্রোডাক্ট আঁকবো, ঠিক আছে। চল নাম্বার 1 লেখ, 1 নাম্বার হেডিং ওর মধ্যে HCN, HCN, HCN। তাহলে এখন আমরা রিঅ্যাকশন করছি কার সাথে, অ্যালডিহাইড বা কিটোনের কার্বনের সাথে HCN এর সাপোজ রিঅ্যাকশন করব। HCN এর রিঅ্যাকশন, চলো আমার কাছে আছে হচ্ছে এই মলিকুলটা, সাপোজ নিলাম হচ্ছে RCOR, মানে আমি কিটোন নিলাম, অ্যালডিহাইড আগেরটা দেখিয়েছিলাম, এবার কিটোনে দেখাচ্ছি। RCOR আমার কাছে আছে কিটোন একটা মলিকুল, আরগুলো আমার সেম হতে পারে আলাদা হতে পারে, যাই হোক অসুবিধার কিছু নেই। আমার আননেসেসারি অ্যাবভ বিলো করে আর বারবার দেখানোর দরকার নেই, আমি তো বুঝে গেছি অ্যাবভ বিলো করে অ্যাটাক হতে পারে। HCN মানে HCN হচ্ছে আমার একটা অ্যাসিড মলিকুল, তাহলে HCN বল ভেঙে গিয়ে মিডিয়ামের মধ্যে কী কী বানায়, H প্লাস আর CN মাইনাস। তাহলে দেখ আমি HCN যখন দিয়েছি, তার মানে মিডিয়ামের মধ্যে আমার H প্লাস আর CN মাইনাস আছে, তাহলে আমি একইভাবে এখানে CN মাইনাস দিয়ে কার্বন অ্যাটাক করাবো। তাহলে চল CN মাইনাস দিয়ে আমি কার্বন অ্যাটাক করাই, আমার আননেসেসারি বারবার আর অ্যাবভ বিলো দেখানোর দরকার নেই। আমি যখন এই ধরনের কোশ্চেন আসবে HCN এর সাথে এডিশন প্রোডাক্ট দেখানোর, আমি অ্যাবভ বিলো দেখাবো না, ঠিক আছে। তাহলে তুই বুঝে গেছি অ্যাবভ বিলো কখন দেখাবো, যদি একমাত্র মেকানিজমে বলে তাহলেই আমি দেখাবো। তাহলে CN মাইনাস এই কার্বনে গিয়ে অ্যাটাক করছে, অক্সিজেন আমার 4টা টেনে নিল। তাহলে এখান থেকে পাবো হচ্ছে এই ধরনের সিম্পলভাবে যা স্ট্রাকচারগুলোকে আঁকবো। তাহলে কার্বনের সাথে লেগে গেল হচ্ছে CN, কার্বনের মাথায় ছিল মাইনাস চার্জ, কার্বনকে ইলেকট্রন দিয়েছে, তাহলে এই কার্বনের মাথায় ছিল মাইনাস, এর সাথে কার্বনের বন্ড ফর্ম হবে, এই কার্বন ইলেকট্রন দিয়ে দিয়েছে, তাহলে কার্বন হয়ে গেল নিউট্রাল। এই কার্বন ওদিক থেকে বন্ড ফর্ম করেছে, আবার এদিক থেকে বন্ড ভেঙেও দিয়েছে, তাহলে এই কার্বন নিউট্রাল ছিল, নিউট্রালই থাকবে, অ্যাজ ওয়েল এজ অক্সিজেনের মাথায় চলে আসলো মাইনাস চার্জ। তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচার। আমি বুঝতে পারলাম পরীক্ষাতে আননেসেসারি আমার অ্যাবভ বিলো করে দেখানোর কোনো দরকার নেই, আমি এইভাবে সিম্পল দেখাবো, আমি এইভাবে সিম্পল দেখাবো। তাহলে HCN দিয়েছিলাম, HCN মানে মিডিয়ামের মধ্যে H প্লাস আর CN মাইনাস আছে, তাহলে CN মাইনাস গিয়ে অ্যাটাকটা করলো, মিডিয়ামের মধ্যে আমার H প্লাস পড়ে আছে, তাহলে যদি H প্লাস পড়ে থাকে তাহলে এখান থেকে অ্যারো দিয়ে ফাইনাল প্রোডাক্টটা তুই আঁক, এখান থেকে অ্যারোতে দিয়ে ফাইনাল প্রোডাক্টটা আঁক। H প্লাস আমার মিডিয়ামের মধ্যে পড়ে আছে, তাহলে এখান থেকে অ্যারোতে দিয়ে ফাইনাল প্রোডাক্টটা আঁক। এই ফাইনাল প্রোডাক্ট, ফাইনাল প্রোডাক্ট কী হলো বেসিক্যালি বল, কী হলো, কোনটা কিসে চেঞ্জ হয়ে যাবে, O মাইনাসটা হয়ে যাবে হচ্ছে OH, এটুকু আমি বুঝতে পারি। O মাইনাসের সাথে H প্লাস কম্বাইন করলে এটা হয়ে যাবে OH। ক্লাস 12-এর শেষে এসে আমার এটার আইডিয়া আছে। তাহলে আমার এই কম্পাউন্ডটা আমার ফর্ম হলো। তাহলে এই যে কম্পাউন্ডটা ফর্ম হয়েছে না, যেখানে কার্বনের সাথে দেখ সায়ানাইডও লেখা হয়েছে, আবার OH লেগে আছে, এই ধরনের কম্পাউন্ডকে বলে হচ্ছে সায়ানোহাইড্রিন কম্পাউন্ড। সায়ানোহাইড্রিন, এই ধরনের কম্পাউন্ডকে বলা হচ্ছে সায়ানোহাইড্রিন। তাহলে কার্বনের মধ্যে কী কী লাগলো হচ্ছে CN, অ্যাজ ওয়েল অ্যাজ লেগেছে হচ্ছে OH, এই ধরনের কম্পাউন্ডকে বলা হচ্ছে সায়ানোহাইড্রিন। সায়ানোহাইড্রিন বোঝা গেছে। চল কোশ্চেন লেখ। অ্যাসিটালডিহাইডের ফর্মুলা কি, অ্যাসিটালডিহাইডের ছবি আঁক খাতার মধ্যে। অ্যাসিটালডিহাইডের ছবি আঁক। এই যে অ্যাসিটালডিহাইড, মনে আছে তোর অ্যাসিটালডিহাইড, কথায় লিখে তো তুই ভাই আমাকে ফাঁকি দিতে পারবি না, কারণ কথায় লিখে তুই ফার্দার প্রোডাক্টগুলো আঁকতে পারবি না। আমি লাস্ট দিন ক্লাস 11-এর ক্লাসে অলরেডি অর্গ্যানিক ওখানেও চলছে, এবার থেকে ক্লাস 12-এও সেম জিনিস অ্যাপ্লাই করবো। কীরকম, অলরেডি লাস্ট দিন যারা ছিল তারা শুনেছে, সেটা হচ্ছে ক্লাসে যখন জিজ্ঞেস করবো, পুরোটা তো টিম গেম হবে, খাতার মধ্যে খুঁজে বার করবি যতক্ষণ না পাবি,
তাতে যতক্ষণ টাইম লাগবে লাগবে। আমার আর কোনো এরকম টার্গেট নেই যে 2 ঘন্টার মধ্যে আমি শেষ করবো, এরকম কোনো আমার টার্গেট নেই। সেটা যদি 7টা 15 জায়গায় 7:30 হয় হবে, অসুবিধার কিছু নেই। 9:45 জায়গায় যদি 10টা হয় হবে, 10টা 15 হতে পারে। যেমন লাস্ট দিন আমি ক্লাস 11কে 10:30টার সময় ছেড়েছি এবং গার্জিয়ান ফুল সাপোর্ট করেছে। আগের দিনের পড়ে আসেনি, কেউই পড়ে আসেনি অলমোস্ট। কোনো ফর্মুলা জিজ্ঞেস করছি বলতে পারছে না, খাতার মধ্যে খুঁজে বার করতে বলছি খুঁজে বার করতে পারছে না স্বাভাবিকভাবেই। তাহলে সেম ক্লাস 12-এর সাথে হবে। আমি যখন জিজ্ঞেস করবো আইদার তুই বলে দিলে ভালো, আমি ইন্ডিভিজুয়ালি কাউকে জিজ্ঞেস করবো না, ইন্ডিভিজুয়ালিও করতে পারি। কাউকে না কাউকে খাতার থেকে আইদার খুঁজে বার করতে হবে বা বলতে হবে। খুঁজে বার করাটা আমি পুজো অবধি টাইম দিয়েছি, পুজো চলে যাওয়ার পরে আর খুঁজে বার করার টাইম দেবো না, ঠিক আছে? এমনি ভেবেচিন্তে বলতে হবে। তাতে যতক্ষণ টাইম লাগে লাগবে। 9:45 ক্লাস আগের দিন একইভাবে ওই কারণে 10:30টার সময় সেকেন্ড ব্যাচকে ছেড়েছি ক্লাস 11-এর। তাতে কারোর কোনো আপত্তি নেই, গার্জিয়ানের তো কোনো আপত্তি নেই। স্টুডেন্টরা আপত্তি আসে কিনা সেটা নিয়ে আমার কোনো দরকার নেই, কারণ স্টুডেন্ট পড়াশোনা করে আসেনি। তাহলে এই হচ্ছে ব্যাপার, গার্জিয়ান ফুল সাপোর্ট করেছে। হ্যাঁ, পড়ে আসেনি স্যার, ওকে বসিয়ে রাখবেন, ঠিকই করেছে, গার্জিয়ানও সাপোর্ট করেছে। তাহলে এখানেও ক্লাস 12 এখন থেকে সেম ব্যাপারই হবে। 7টা 15 যে ছাড়বো এরকম কোনো কথা নেই, ঠিক আছে? ব্যাপারগুলো তুই বুঝতে পারছিস, রিয়েলাইজ করতে পারছিস। তাহলে এখন কোনো স্ট্রাকচার আঁকতে বলবো তোকে আঁকতে হবে না, আঁকতে পারলে খাতার মধ্যে খুঁজে বার করবি। খাতায় কোথায় খুঁজে বার করবি সেটা তোর উপর ডিপেন্ড করছে, বন্ধুর হেল্প নেওয়া যাবে না। এগুলো তোর এখান থেকে এবার অ্যাপ্লাই হবে, ঠিক আছে? চল, তাহলে হচ্ছে আমার এবার স্ট্রাকচার আঁকলি খাতার মধ্যে অ্যাসিটালডিহাইডের। অ্যাসিটালডিহাইড থেকে অ্যারো দে, অ্যারোর উপর লেখ HCN। HCN প্রোডাক্ট হচ্ছে আমার এ থেকে অ্যারো দে, অ্যারোর উপর লেখ H3O+, প্রোডাক্ট হচ্ছে B। এ আর বি এর স্ট্রাকচার খাতার মধ্যে আঁক। অ্যাসিটালডিহাইডের মধ্যে তাহলে HCN, প্রোডাক্ট হচ্ছে এ, এর মধ্যে দিলাম H3O+, প্রোডাক্ট হচ্ছে B। কারণ 1 সপ্তাহ টাইম ছিল, তুই সাফিসিয়েন্ট টাইম পেয়েছিস তো পড়াশোনা করার, বাড়িতে তো পড়ছিস, তো অসুবিধার কিছু নেই। অ্যাসিটালডিহাইডের স্ট্রাকচার আঁকলাম, একে ওর মধ্যে HCN দিয়ে রিয়াকশন করালাম, তার মধ্যে করলাম H3O+। এক্স্যাক্টলি পারফেক্ট আছে, এবার দেখাস না, ঠিক আছে? অন্য কাউকে দেখি তারপরে কার কার হয়েছে। এ ভাই ওটা হয়নি, সেজন্য বি ওটা হয়নি। এ আর বি আমার কি হবে? ঠিক আছে, কোশ্চেন আমি বুঝতে পারছি, একদম সিম্পল কোশ্চেন। তাহলে এই হচ্ছে আমার কাছে ছিল CH3CHO, এই হচ্ছে আমার অ্যাসিটালডিহাইডের স্ট্রাকচার। CH3CHO এর মধ্যে দিলাম HCN। তাহলে ফার্স্ট স্টেপের আমার প্রোডাক্টটা কী হবে? সায়ানাইড গিয়ে অ্যাটাক করবে, তারপরে H+টা অটোমেটিক্যালের সাথে জুড়ে যাবে, এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্ট। তাহলে এটা হচ্ছে আমার এর স্ট্রাকচার, H+ গিয়ে আমার সাথে জুড়লো, এই হচ্ছে আমার এর স্ট্রাকচারটা। তাহলে এই হচ্ছে আমার এই স্ট্রাকচারটা। এইবারে এর মধ্যে দিলাম বি, এবার কি হবে? মানে এর মধ্যে বি দিবি, সরি, এর মধ্যে H3O+ করলাম। H3O+ করলে কোনটা কিসে কনভার্ট হয়? বলে দে H3O+ করলে CN-টা কিসে কনভার্ট হবে? COOH-এ। তাহলে এটা হচ্ছে আমার এর স্ট্রাকচার, এর অ্যান্সার হচ্ছে আমার এটা। তাহলে যখন আমি এর মধ্যে H3O+ করলাম, H3O+ করার ফলে অন্য প্রোডাক্টটা আমার তাহলে কি হচ্ছে? CN-টা কনভার্ট হয়ে গেল কিসে? COOH-এ। CN-টা কনভার্ট হয়ে গেল কিসে? COOH-এ। এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। তাহলে যে প্রোডাক্টটা পেয়েছি, এই প্রোডাক্টটার ফর্মুলা এত বড় করে তোকে পরীক্ষার সময় নাও লিখতে দিতে পারে, ফর্মুলাটা এইভাবেও দিতে পারে। CH3CH, যে CH3 আঁকলাম, তারপরে কার্বনের সাথে লেগে আছে হাইড্রোজেন, দিলাম CH3CH, তারপরে ব্র্যাকেটের মধ্যে দিলাম OH, এই যে হয়ে গেল OH, তারপরে COOH। তাহলে CH3CHOH COOH, CH3CHOH COOH, এইভাবে লেখা যেতেই পারে। এই যে মলিকুলটা ফর্ম হয়েছে, ফাইনাল যে মলিকুলটা ফর্ম হয়েছে, এই মলিকুলটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এই মলিকুলটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের নাম তুই শুনেছিস, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তাহলে পরীক্ষার সময় কোশ্চেন আসতে পারে, আসবে, এবং কি কোশ্চেন লিখে রাখ, কোশ্চেন লেখ কনভার্ট অ্যাসিটালডিহাইড টু ল্যাকটিক অ্যাসিড, কনভার্ট অ্যাসিটালডিহাইড টু ল্যাকটিক অ্যাসিড, কনভার্ট অ্যাসিটালডিহাইড টু ল্যাকটিক অ্যাসিড। তাহলে অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিডের কনভার্সন যখন পরীক্ষাতে আসবে, আমি অ্যান্সার কীভাবে লিখবো? তুই ডাইরেক্ট অ্যাসিটালডিহাইড লিখে এর উপরে 1 নম্বরে HCN,
আর 2 নম্বরে H3O+ করে ফাইনাল প্রোডাক্ট এগিয়ে দিতে পারিস। তাহলে অ্যাসিটালডিহাইড রাখলাম, একে অ্যারো দিলাম, অ্যারোর উপরে 1 নম্বরে HCN, 2 নম্বরে H3O+ করে ফাইনাল প্রোডাক্ট অ্যাসিটালডিহাইড। আমার মাঝখানে সায়ানোহাইড্রিনটা কনভার্সনে না দেখালেও চলবে, আমি ডাইরেক্ট 1 নম্বরে HCN দিলাম, 2 নম্বরে H3O+ করে, তাহলে এইভাবে কনভার্সন আমি করে দিলাম। মাঝখানে সায়ানোহাইড্রিনটা পরীক্ষার সময় আমার না দেখালেও চলবে, এই ধরনের কোশ্চেনে যখন আমাকে বলেছে অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড, তাহলে এই যে অ্যান্সারটা আমি লিখলাম এখানে আমি মাঝখানে সায়ানোহাইড্রিনটা লিখলাম না, ঠিক আছে, বুঝতে পারলি তুই, এবং তুই এইভাবেই করলি। তাহলে এখন হচ্ছে ধর আমার কাছে নিউক্লিওফাইল দিয়ে আমি অ্যাটাক করিয়েছি, কোন নিউক্লিওফাইল, সাপোজ এখানে CN দিয়ে অ্যাটাক করালাম। ধর আমার কাছে ভাই আলাদা আলাদা অ্যালডিহাইড আর কিটোন আছে, আমার কাছে আছে হচ্ছে ধর এই একখানা অ্যালডিহাইড RCHO, আমার কাছে আছে হচ্ছে সাপোজ এই একখানা কিটোন RCOR, আমি এটা অ্যালডিহাইড, এটা আমি কিটোন বুঝতেই পাচ্ছি। এখন অ্যালডিহাইড আর কিটোন দুখানা আলাদা আলাদা কন্টেনারে আছে, দুটোর মধ্যেই আমি নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করালাম, দুখানার মধ্যেই সাপোজ আমি নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করিয়েছি, সেম নিউক্লিওফাইল আমি দুটোর মধ্যে দিয়েছি, তাহলে দুখানার মধ্যে আমি এডিশন প্রোডাক্ট পাবো। এখন আমার রেটটা কী হবে, কোথায় আমি ফাস্ট অ্যাটাক করবে, কোথায় আমার স্লো অ্যাটাক করবে। তাহলে নিউক্লিওফাইল গিয়ে আমার এই সিস্টেমে অ্যাটাক করছে, অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিওফাইল গিয়ে আমি ওই কন্টেনারে দিয়েছি, নিউক্লিওফাইল আমাকে এখানেও অ্যাটাক করছে। নিউক্লিওফাইল অ্যাটাক করবে কোথায়, এই কার্বনিল কার্বনে অ্যাটাক করবে। কার্বনিল কার্বনে অ্যাটাক করাটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, ফার্স্ট ফ্যাক্টর সেটা হচ্ছে এই কার্বনে ধাক্কাধাক্কি যত কম হবে, ভিড়ভাড়টা যত কম হবে, তত নিউক্লিওফাইলটা ভালো অ্যাটাক করবে, বুঝতেই পারছি, কারণ নিউক্লিওফাইল হচ্ছে মাইনাস চার্জ ওয়ালা পার্ট, তাহলে মাইনাস চার্জ গিয়ে কার্বনে অ্যাটাক করছে, গ্রুপগুলো যদি বড় বড় হয় তাহলে ধাক্কাধাক্কি আমার বেশি হবে, স্টেরিক রিপালশন আমার বেশি হবে, স্টেরিক রিপালশন যত বেশি হবে নিউক্লিওফাইল তত আস্তে আস্তে অ্যাটাক করবে, বুঝতে পারলাম, বোঝা গেল, এটা 1 নম্বর রিজন। তাহলে স্টেরিক রিপালশনের রেসপেক্টে তুই আমাকে বল, এই দুজনের রেসপেক্টে এই দুজনের মধ্যে কোথায় অ্যাটাকটা ফাস্ট হবে, বাদিকের মলিকুল না ডান দিকের মলিকুল, কোথায় অ্যাটাকটা ফাস্ট হবে, লেফট সাইডের মলিকুল আমার ফাস্ট হবে। তার মানে অ্যালডিহাইডে কিটোনের থেকে অলওয়েজ ফাস্ট। কেন ফাস্ট, কারণ অ্যালডিহাইডে তো ভাই একখানা আমার হাইড্রোজেনই থাকবে, আর কিটোনে তো দুদিকে দুখানা কার্বন থাকতেই হবে, তাহলে নিউক্লিওফিলিক অ্যাটাক কার্বনিল কার্বনে অলওয়েজ অ্যালডিহাইডে ফাস্ট হবে, দেন আমার হচ্ছে কিটোন, বুঝতে পারলাম। এবং এখান থেকে তোর পরীক্ষাতে কোশ্চেন আসবে 4-5টা মলিকুল দিয়ে জিজ্ঞেস করবে আমার অর্ডার কী হবে, তাহলে এটা হচ্ছে আমার নাম্বার 1 রিজন। সেকেন্ড রিজন, নিউক্লিওফাইল গিয়ে কার্বনিল কার্বনে অ্যাটাক করছে। কার্বনিল কার্বনে অ্যাটাক কেন করছিল, কারণ হচ্ছে কার্বনের মাথায় প্লাস চার্জ আছে বলে। প্লাস চার্জটা কীভাবে ডেভেলপ হয়েছে, এই যে অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস, কার্বনের মাথায় ডেল্টা প্লাস, এই জন্য আমার এখানে ডেভেলপ হয়েছিল। আমি জানি ইলেকট্রনিক ডিফারেন্সের জন্য কার্বনের মাথায় ডেল্টা প্লাস চার্জ ডেভেলপ হয়েছে, অবভিয়াসলি মাইনাস চার্জ প্লাসে গিয়ে অ্যাটাক করবে, এটাই স্বাভাবিক, এটাই আমার ড্রাইভিং ফোর্স ছিল। এখন এই কার্বনের মাথায় একইভাবে 1 নম্বর ফ্যাক্টর আমি বুঝে গেছি, সেটা হচ্ছে স্টেরিক রিপালশনের ফ্যাক্টর। 2 নম্বর আরও একটা ফ্যাক্টর কি, তুই বল, কার্বনের মাথায় প্লাস চার্জ যত বেশি হবে তত কি নিউক্লিওফাইলের অ্যাটাক করার টেন্ডেন্সি বাড়বে না কমবে? কার্বনের মাথায় প্লাস চার্জ যত বেশি হবে তত নিউক্লিওফাইলের অ্যাটাক করার টেন্ডেন্সি বাড়বে না কমবে? কমন সেন্স অ্যাপ্লাই করে বলবি, ঠিক আছে, নিউক্লিওফাইলের প্লাস চার্জে অ্যাটাক করার টেন্ডেন্সি বাড়বে না কমবে? বাড়বে। তার কারণ কি, নিউক্লিওফাইল আছে মাইনাস চার্জ বা এক্সট্রা ইলেকট্রন আছে, সে তো প্লাসের কাছে আরও বেশি অ্যামাউন্টে যাবে, তাহলে প্লাসের অ্যামাউন্ট যত বেশি হবে নিউক্লিওফাইল তত গিয়ে আমার ভালো অ্যাটাক করবে। এখন প্লাসের অ্যামাউন্ট বেশি আর কম দুখানার মধ্যে কোথায় বেশি কোথায় কম কী করে বুঝবো? ফার্স্ট মলিকুলে আমার আছে হচ্ছে একখানা মাত্র অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপের আমার থাকে হচ্ছে ক্লাস 11-এ পড়েছিলাম প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট মানে ইলেকট্রন ঠেলে দেওয়া, অ্যাজ ওয়েল এজ আমি তো ক্লাস 12-এও প্লাস আই এফেক্টের কনসেপ্ট ইউজ করেছি। এখানে কিটোন মলিকুলে আমার তো ভাই দুখানা অ্যালকিল গ্রুপ থাকবে, তাহলে এখানে দুখানা অ্যালকিল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই এফেক্টের জন্য আমার কার্বনে ইলেকট্রন পাঠিয়ে দেবে, প্লাস আই এফেক্ট মানে আমি জানি ইলেকট্রন ঠেলে পাঠিয়ে দেওয়া, আর এখানে আছে হচ্ছে আমার একখানা অ্যালকিল গ্রুপের প্লাস আই এফেক্ট। তাহলে বল কোথায় আমার কার্বনের মাথায় থাকা প্লাস চার্জ ইলেকট্রন বেশি পেয়ে যাবে? এই মলিকুলে, কারণ এখানে আমার কি হচ্ছে দুখানা অ্যালকাইল গ্রুপ, ওদের প্লাস আই এফেক্টের থ্রুতে ইলেকট্রন কার্বনের মাথায় পাঠিয়ে দিয়েছে, তাহলে কার্বনের মাথায় প্লাস চার্জ এখানে কিছুটা কমে যাবে। কেন কমে গেল বুঝতে পারলাম, অ্যালকিল গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য। এখানে অতটা তো ভাই কমবে না, তাহলে বল অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে এই সেম কনসেপ্ট ইউজ করলে কোথায় আমার নিউক্লিওফাইল ইজিলি অ্যাটাক করবে? এখানে না ওখানে, লেফট সাইড না রাইট সাইড, কোথায় অ্যাটাক করবে? লেফটে। তার কারণ কি, তার কারণ হচ্ছে এখানে আমার প্লাস চার্জ অতটা পরিমাণে নিউট্রালাইজ হয়নি যতটা আমার এখানে হয়েছে, কারণ এখানে আমার কার্বনিলের দুদিকে থাকা দুখানা অ্যালকাইল আমার প্লাস আই এফেক্ট দিয়ে কার্বনের মাথা থাকা প্লাস চার্জকে স্যাটিসফাই করে দিয়েছে। তাহলে এই প্লাস আই এফেক্ট, প্লাস আর এফেক্ট, এই সব টার্মগুলো তো ক্লাস 11-12-এ ঘুরিয়ে লাগবে, এরকম তো ক্লাস 11-12-এ আর হয় না যে তোকে আমি বলবো প্লাস আই এফেক্ট পড়ে আসছে তারপরে ওই প্লাস আই এফেক্ট দিয়ে এক্সাম্পল করবো, এরকম তো হয় না। তুই ক্লাস 12-এ বুঝে গেছিস, অর্গানিক পড়ার সময় রেজোনেন্স, প্লাস আর এফেক্ট, প্লাস আই এফেক্ট, এগুলো যেন একদম তোর মনে থাকে, এগুলো তুই বুঝতে পেরে গেছিস ক্লাস 12-এ উঠে। তার মানে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে কোথায় আমার অ্যাটাক করার টেন্ডেন্সি বেশি হয়? অলওয়েজ অ্যালডিহাইড গ্রেটার দ্যান কিটোন। রিজন তো আমি বুঝে গেলাম, রিজন হচ্ছে আমার ফার্স্ট নাম্বার হচ্ছে স্টেরিক রিপালশনের ফ্যাক্টর, আর 2 নম্বর হচ্ছে ওই কার্বনের মাথা থাকা প্লাস চার্জকে স্টেবল করার গল্পটা। তাহলে নোট বলে লিখে রাখবো, নোট বলে লেখ, নিউক্লিওফিলিক এডিশন অর্ডার is always faster
ফর অ্যালডিহাইড নিউক্লিওফিলিক অ্যাডিশন অর্ডার ইজ অলওয়েজ ফাস্টার ইন অ্যালডিহাইড দেন কিটোন। Nucleophilic addition order is always faster in aldehyde than ketone. হয়ে গেছে? চল তোকে একটা ইয়ারের কোশ্চেন বলছি, 4টে মলিকিউল দেওয়া হয়েছে, দিয়ে তোকে বলেছে এদের নিউক্লিওফিলিক অ্যাডিশনের অর্ডারটা কী হবে উইথ রিজন তুই আপাতত বুঝে গেছিস, রিজনের অ্যান্সার কীভাবে লিখতে হবে সেটা আমি তোকে পাঠিয়ে দেবো। তুই 4টে মলিকিউল লেখ। কোন ইয়ারের কোশ্চেন? ইয়ারটা লিখ। তুই ইয়ারের কোশ্চেন দেখতে দেখতে পেয়ে যাবি, এগুলো প্রত্যেক বছরই আসে ঘুরিয়ে ফিরিয়ে। লেখ 4টে মলিকুল তোকে বলা হয়েছে, বলতে হবে এদের মধ্যে নিউক্লিওফিলিক অ্যাডিশনের অর্ডার কী হবে। লেখ মলিকুলগুলো লেখ। অ্যাসিটোন, প্রত্যেকটা নাম আমি জানি, কমা ফর্মালডিহাইড, কমা অ্যাসিটালডিহাইড, কমা অ্যাসিটোফেনন, এদের মধ্যে নিউক্লিওফিলিক অ্যাডিশনের অর্ডারটা কী হবে। 4টে মলিকুল বলেছি, অ্যাসিটোন, ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোফেনন। আগে 4খানা স্ট্রাকচার রাখা তার মধ্যে। চারটে স্ট্রাকচার রেখেছিস খাতার মধ্যে। অ্যাসিটোনের ছবি আঁকতে পারবি, অ্যাসিটালডিহাইডের ছবি আঁকতে পারবি। ফর্মালডিহাইড আঁকলাম, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিটোফেননও আঁকলাম। 4টেই তুই আঁকবি, বন্ধুর খাতা দেখে নয়, নিজে আঁকবি, ঠিক আছে? বুঝেছিস 4টে? আচ্ছা এবারে অ্যান্সারটা ভাব, অ্যান্সারটা ভেবে লেখ। হচ্ছে অ্যাসিটোফেনন হচ্ছে? খাতা খুলে বার কর, কোথায় আছে স্ট্রাকচার, বার কর খাতা খুলে। আমি এঁকে দেবো না স্ট্রাকচার। একই স্ট্রাকচার 10 বার নাম লেখার কোনো মানে নেই আমার সাইড থেকে। ওটা তুই বাড়িতে প্র্যাকটিস করার সময় 10 বার কর, 20 বারও লিখতে পারিস, ওটা অসুবিধার কিছু নেই। অ্যাসিটোফেনন, নবজিৎ চেপে আয়, এদিকে চলে আয়। আমি সবাইকে আবার তাকে আলাদা আলাদাই বসাবো, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। অ্যাসিটোফেননের স্ট্রাকচার বার কর খাতা খুলে। হয়ে 4খানা মলিকুল আঁকলাম। 4টে মলিকুলের মধ্যে এবার নিউক্লিওফিলিক অ্যাডিশনের অর্ডারটা কী হয় বার কর, মাথা কাটিয়ে বার কর। দেখি, তুই নর্মাল তোর কাছে রাখ, হাত ব্যথা হয়ে যাবে তোর। হ্যাঁ পারফেক্ট আছে, রাইট দে। দেখি ওকে চল পারফেক্ট। অ্যাসিটোফেনন খুঁজে পাসনি খাতার মধ্যে? হ্যাঁ নিয়ে হ্যাঁ 4খানা মলিকুল লিখেছিস? আর এটা কোনটা পাচ্ছিস না আঁকতে? কোনটা পাচ্ছিস না বল? ফর্মালিটি বার কর খাতার মধ্যে, বার কর ফর্মালিটি। আমাদের কোনো তাড়া নেই তো, এরকম কোনো গল্প নেই যে 7টা 15তে ক্লাস শেষ করতে হবে, এরকম কোনো তাড়াই নেই। কারণ আমরা অলরেডি আমাদের শিডিউল্ড ক্লাসের অনেক আগে এগিয়ে চলছি। আজ থেকে আমাদের অ্যালডিহাইড কিটোন স্টার্ট হওয়ার কথা ছিল শিডিউল ওয়াইজ, সেখানে আমরা অ্যালডিহাইড কিটোন আছে 3 নাম্বার ক্লাস। ফর্মালডিহাইডের মলিকুলার নাম তো মনে হয় ক্লাস 11 থেকে তো বটেই, ক্লাস 10 থেকে অ্যাজ ওয়েল অ্যাজ
ক্লাস 12-এ যেদিন ডিগনার দিয়ে অ্যাটাক করিয়েছিলাম তিনখানা মলিকুলের মধ্যে পাশাপাশি, ফার্স্ট মলিকুলটা ছিল ফর্মালডিহাইড। হয়েছে গেছিস ফর্মালডিহাইড? এবার বল কী হবে অর্ডার বল। গ্রেটার দেন লেস দেন করে বল। অ্যাসিডোফেননের সবচেয়ে ফার্স্ট হবে রিয়াকশন। দেখলি 4খানা মলিকুল, ঠিকই বলেছিস। 4টে মলিকুল আমি যদি আঁকি, এটা হচ্ছে আমার ফর্মালডিহাইডের স্ট্রাকচার। আমি একেবারে অ্যান্সারের ফর্ম্যাটেই আঁকছি। এটা হচ্ছে আমার ফর্মালডিহাইড। তারপরে আমি এঁকেছি হচ্ছে সাপোজ অ্যাসিটালডিহাইড। তারপরে আমি আঁকলাম হচ্ছে অ্যাসিটোন, এটা হচ্ছে আমার অ্যাসিটোন CH3COCH3। তারপরে আমি আঁকছি হচ্ছে অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন মানে বেনজিনের মাথায় লেগে আছে COCH3। এই হচ্ছে আমার 4টে মলিকুল। অ্যালডিহাইডের অলওয়েজ আমার কিটোনের থেকে বেশি হবে, তাহলে এই দুখানা সেট এই দুটোর থেকে বেশি হবে। এখন এই দুটোর মধ্যে জিতবে কে? যেখানে ধাক্কা ধাক্কি কম সে জিতবে। তাহলে এই দুজনের মধ্যে জিতলো কে? ফর্মালডিহাইড। গ্রেটার দেন আমার হয়ে গেল অ্যাসিটালডিহাইড। বুঝতে পারছি এই দুজনের থেকে বেশি হবে, তাহলে হয়ে গেছে এটা দুজন। এখন এদের দুজনের মধ্যে জিতবে কে? যেখানে ধাক্কা ধাক্কি বেশি সে হারবে। ধাক্কা ধাক্কি বেশি করে এখানে বেনজিনের মধ্যে বিশাল বড় গ্রুপ লেগে আছে। বেনজিনের মধ্যে যদি একটা বিশাল বড় গ্রুপ লেগে থাকে তাহলে স্বাভাবিকভাবেই এখানে আমার অ্যাটাক নিউক্লিওফাইল আস্তে আস্তে করবে। বুঝতেই পারলাম। তাহলে অ্যান্সার হচ্ছে আমার কি? ফর্মালডিহাইড গ্রেটার দেন অ্যাসিটালডিহাইড, গ্রেটার দেন হচ্ছে আমার অ্যাসিটোন, গ্রেটার দেন হচ্ছে আমার অ্যাসিটোফেনন। বোঝা গেছে? চল, এই হচ্ছে আমার নাম্বার 1 রিঅ্যাকশন। তো এই ধরনের যত কোশ্চেন আসবে আমি পারবো, রেটের যত কোশ্চেন আসবে নিউক্লিওফিলিক এডিশন আমি পারবো। চল 2 নাম্বার লিখ। তাহলে এতক্ষণ আমরা বললাম HCN এর মধ্যে এডিশন, HCN দিয়ে এডিশন। তাহলে 2 নাম্বার লিখ এবার NaHSO3 এডিশন, NaHSO3 এডিশন, NaHSO3 এডিশন, NaHSO3 এডিশন।